বাইরে বৃষ্টির ঝাপটায় চারপাশ অন্ধকার। আমি আর কিশোরী গরম জিলিপি আর ঠাকুরমশাইয়ের পছন্দের পাসিং শো হাতে হাজির হয়েছি চেনা পরিচিত ঠাকুরমশাইয়ের অন্দরমহলে। ঠাকুরমশাই তখন পুঁথি ঘাটছিলেন। পুরনো এক তাম্রলিপি হাতে নাগতন্ত্র সংক্রান্ত কিছু অদ্ভুত তথ্য লিপিবদ্ধ ছিল তাতে। আপনি তো আগেই বলে রেখেছিলেন আজ একটা নাগতন্ত্র নিয়ে কিছু বলবেন, তাই তো আমরা আসছি। ঠিকই ধরেছ, তবে আজকে যা বলবো তা নিছক গল্প নয়, বরং একটা গ্রাম্য হাহাকার। গ্রামের নাম ঘনশ্যামপুর। ওই নাম তো আগে শুনিনি, কোথায়? পূর্ব মেদিনীপুরের গা ঢাকা এক জায়গা। মানচিত্রে নাম থাকলেও মানুষের চর্চায় নেই। আর কেন নেই জানো? কারণ সেখানে রাত 3টের সময় মাটি থেকে ফিস ফিস আওয়াজ হয়। ফিস ফিস মানে কেমন? মন্ত্র পাঠের মতো। আওয়াজটা শোনার পর যারাই বাইরে বেরিয়েছে আর ফেরেনি। কেউ কি বেঁচে ফিরেছে যে বলেছে এই কথা? একজন, রেণুকা দাসী, বছর 30-এর এক বিধবা মা। তিনি বলেছিলেন রাত 3টের কিছু আগে তার ছেলেটা বাথরুমে যায়। একটু বাদে সে দেখে ছেলেটা আয়নার সামনে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর বলছে, ও আমাকে ডেকেছে, আমি নিচে যাচ্ছি। সে কি আয়নার সামনে দাঁড়িয়ে কার কথা বলছিল? সে আর বোঝার সুযোগ মেলেনি। দরজা খোলার আগেই ছেলেটা উধাও, জানালা বন্ধ, ছিটকিনি লাগানো, কিন্তু সে নেই। তারপর গ্রামের লোকজন ভয় পেয়ে যায়, আয়না কাপড় দিয়ে ঢেকে দেয়, ছেলে মেয়েদের ঘরে বেঁধে রাখে। তারা ভাবে এই ফিস ফিসে ডাক কোনো আত্মার নয়, সেটা নাগপাশ নামের এক যন্ত্রের কাজ। নাগপাশ এ আবার কি? সেই গল্পের গভীরে পরে যাব, তবে এইটুকু জেনে রাখো, নাগপাশ কোনো সাধারণ যন্ত্র নয়। ওটা একবার জেগে উঠলে মানুষের আত্মা বেঁধে ফেলে, আর ধীরে ধীরে সাপের স্মৃতি ঢুকে যায় তার মনে। তখন সে আর মানুষ থাকে না, সে হয় এক চরম মানব, যে নিজের মধ্যেই আরেক জীবন বয়ে বেড়ায়। তবে গল্প শুরুর আগে একটা কথা বলে রাখি, এটা শুধু সাপ জড়িয়ে ঘটনা নয়, এটা আমার নিজের অতীতকেও জড়িয়ে আছে। আপনার অতীত? ঘনশ্যামপুর নামটা শুনলেই বুকের মধ্যে কেমন একটা কেঁপে ওঠে। আমি বহু গ্রামে গেছি, বহু অপদেবতা, পিশাচ কিংবা অপসংস্কারের গন্ধ পেয়েছি, কিন্তু এই গ্রামে পা দিতেই যন্ত্রের গন্ধ পেলাম। না, এই যন্ত্র কোনো সাধারণ তন্ত্র যন্ত্র নয়। এই যন্ত্র স্মৃতি চুরি করে, আত্মা বেঁধে ফেলে, এবং যারা একবার ওর সংস্পর্শে আসে তারা আর কোনো দিন আয়নায় নিজেদের মুখ দেখে না। আমি পৌঁছলাম সন্ধ্যার আগেই। চারদিক থমথমে, কুকুর নেই, কাক নেই, গরুর ডাকও থেমে আছে। বাতাসে আগুনে পোড়া সাপের গন্ধ। শুধু একটা মন্দির, তার চূড়োয় একটা ভাঙা ঘড়ির কাঁটা তখনও ঠিক রাত 3টের ঘরেই আটকে আছে। মন্দিরের সামনের উঠোনে 4-5 জন গ্রামবাসী দাঁড়িয়ে কথা বলছে, চোখে ভয়, মুখে কুৎসিত গুজব। কাল রাতেও আবার একটা বাচ্চা,
ঘরের দরজা খোলা, জানালা লাগানো, বাসটা কিন্তু উধাও। শুনলাম আয়নার সামনে দাঁড়িয়ে ছিল। ঘরে তখন নাকি কেউ ছিল না, শুধু আয়নার নিচে মাটিতে আঁকা ছিল সর্পমার্কা এক ঘূর্ণি। আগেই বলেছিলাম না ওই মন্দিরের নিচে কিছু আছে। আমি ছোটবেলায় নিজে চোখে দেখেছি। ওইখানে গর্ত থেকে ধোঁয়া উঠতো। কই, এখন তো কেউ গন্ধ পায় না। আমি সেই সময় ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে যাই, হাতে পুরনো চামড়ার ব্যাগ। লোকজন চুপ হয়ে যায়। তোমাদের ভয়ের কারণ আমি বুঝতে পারছি, কিন্তু ভয় পালিয়ে বাঁচায় না। আমি এসেছি কারণ এই গ্রামে নাগযন্ত্র সক্রিয় হয়েছে। আপনি কে? নাগযন্ত্র? আমি তারানাথ তান্ত্রিক। তন্ত্র মন্ত্রের সহায়তায় মানুষের সেবা করি। এটা কোনো সাধারণ পিশাচ বা আত্মা নয়। এই যন্ত্র আত্মা চুরি করে সাপের স্মৃতি ঢুকিয়ে দেয় মানুষের মধ্যে। যারা নিখোঁজ তারা আর মানুষ নেই। একজন বৃদ্ধ লাঠি ঠুকে ধীরে ধীরে সামনে এগিয়ে আসেন। আপনি যদি সত্যি তান্ত্রিক হন, তবে জানেন তো নাগপাশ এক সময় এইখানকারই এক গুহায় তৈরি হয়েছিল। হ্যাঁ, যক্ষরা বানিয়েছিল। আপনার মুখে যক্ষের নাম শুনে অবাক হলাম না, কারণ এই যন্ত্র তৈরি হয়েছিল শুধু শান্তি দেওয়ার জন্য, নয়তো অতীতকে ধরে রাখার জন্য। কিন্তু এখন সে নিজেই মানুষকে ভবিষ্যৎ পাল্টাতে বাধ্য করছে। তবে সাবধান হন, ওই যন্ত্র এখন নিজের খাদ্য খুঁজছে। মন্দিরের নিচে লুকিয়ে আছে সেই পাথর, যেটা যেটা কেউ ছুঁতে পারে না। যারা ছুঁতে গেছে তারা আজও কবর পায়নি বাবা। হঠাৎ এক মাতাল পাশ দিয়ে হাঁটতে হাঁটতে বলে ওঠে, ওই পাথরের নিচে যা আছে ওর নাম হলো লেগাস। আমি একদিন ওকে দেখেছি আয়নার পেছনে দাঁড়িয়ে, কোয়েল কাঠির মতো গলা, চোখ দুটো কাচের মতো ঠান্ডা। এক মুহূর্তের জন্য সবাই চুপ। তারপর আমি বললাম, যন্ত্র যদি জীবন্ত হয় তবে তার হৃদয় কোথায় সেটা খুঁজতে হয়। আমি আজ রাতে মন্দিরে থাকব, আপনারা কেউ কাছে আসবেন না। ওদিকে গেলে আপনি হয়তো ফিরবেন, কিন্তু আপনি আপনি থাকবেন না। আমার চেহারা বদলাতে পারে, নামও, কিন্তু আমি তারানাথ। আমি যেখানে যাই সেখানে ছায়া আসে, কিন্তু আমি পিছনে আলো ফেলে আসি। ধীরে ধীরে আমি চলে গেলাম মন্দিরের ভিতর দিকে। পিছনে চুপচাপ তাকিয়ে থাকেন সেই বৃদ্ধ। আধারে অস্পষ্ট ফিসফাস, একটা অদ্ভুত কণ্ঠ। অনুপাত নমঃ, অনুপাত নমঃ। আস্তে আস্তে রাত বাড়ছে। ঘড়ির কাঁটা যখন ঠিক রাত 3টের ঘরে এসে দাঁড়ালো, তখন আমি দাঁড়িয়েছিলাম মন্দিরের উত্তর দিকের পাথরের উঁচু সিঁড়ির ওপরে। চারপাশে নিস্তব্ধতা, এমনকি জোনাকি পোকাও যেন আলো দেখাতে ভয় পাচ্ছে। আমি জানতাম এই সময়েই নাগপাশ সক্রিয় হয়। আমি ধীরে ধীরে মন্দিরের উঠোনে পা দিলাম, আর ঠিক তখনই ভূমির নিচ থেকে ভেসে এলো মন্ত্রের ফিসফাস। ওম কুরুকুল্লে নাগরূপিণী ধরন্যৈ নমঃ। আমি নিচু হয়ে মাটিতে কান লাগিয়ে শোনার চেষ্টা করলাম,
এই মন্ত্র আমি আগে শুনেছি, তবে কোথায়, কবে? এই একই রকম সুর। হঠাৎ হুড়মুড়িয়ে মাটি নড়তে থাকে। মাটির নিচ থেকে আয়নার মতো চকচকে এক লোহার পাত তখন ধীরে ধীরে উপরে উঠে আসে। আমি তাকিয়েছিলাম সেটার দিকে। হঠাৎ নিজের মুখে অদ্ভুত রূপান্তর দেখতে পেলাম সেটায়। চোখের তারা গাঢ় সবুজ হয়ে গেছে, কপালে আঁকা হয়েছে সর্প চিহ্ন। এটা কি আমার মুখ? আর ঠিক তার পিছনে হঠাৎ একটা ছায়া, জ্যোৎস্নার আলোয় নড়ে ওঠা শরীর, মুখ স্পষ্ট, কণ্ঠস্বরের মধ্যে দংশনের ধার। তুই আমায় ছেড়ে গেছিস? আমি ধীরে ধীরে পিছিয়ে আসি, কণ্ঠ যেন সরাসরি কানের ভিতরে ঢুকছে, কিন্তু অন্য কেউ শুনতে পাচ্ছে না। ভুলে গেছিস কার শিষ্য ছিলি? না, এই কণ্ঠ আমি চিনি। এটা তো ভৈরবাচার্যের কণ্ঠ, কিন্তু উনি তো মৃত। আমি মরিনি তারানাথ, আমি তো নাগপাশেই ছিলাম। তোরই ফিরে যাওয়া। তুই বলেছিলি স্মৃতি ত্যাগ করবি, কিন্তু তুই আমাকে ত্যাগ করেছিস। আর এখন আমি স্মৃতি হয়ে ফিরেছি তোকে নিতে। আমি আয়নায় দেখলাম আমার শরীরে আঁশ উঠছে, মুখ বিকৃত হয়ে উঠছে, দাঁত লম্বা। আমি চোখ বন্ধ করে দ্রুত মন্ত্রপাঠ শুরু করলাম। ওং নীলগ্রীবায় বিদ্মহে ফণীনাথায় ধীমহি তন্নো নাগঃ প্রচোদয়াৎ। মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে বাতাস আরো ভারী হয়ে উঠল, আয়না কাঁপতে আরম্ভ করলো, ছায়ামূর্তি ফিসফিস করে বলে উঠল, স্মৃতি তোকে বাঁচতে দেবে না। তুই আমাকে তৈরি করেছিলি তারানাথ। তুই যে একদা নাগ শিষ্য ছিলি, ভুলে গেছিস? একবার হালকা ঝলকে আয়নায় দেখা যায় আমার পুরনো রূপ। এক যুবক, রুদ্রাক্ষ জটা ধরা, চোখে কালো সর্প চিহ্ন, কোনো গুহার গভীরে দাঁড়িয়ে আছে। পিছনে শিষ্যরা ফিসফিস করে মন্ত্র পাঠ করছে। এক বয়স্ক তান্ত্রিক তাকে বলছেন, নাগপাশ জাগানোর শক্তি তোর ভিতরে আছে তারানাথ। তুই যদি ভুলে যেতে চাস, তোকে মুছে ফেলতে হবে নিজেকে এই ইতিহাস থেকে। ছবি মিলিয়ে যায়, সব কিছু যেন প্রকৃতি নিজের মধ্যে মিশিয়ে নিল। নিজের কপাল ছুঁয়ে দেখলাম চিহ্ন নেই। সেই রাতেই আমি বুঝেছিলাম এই যুদ্ধ শুধু গ্রামের নয়, এটা আমার নিজের ভিতরের যুদ্ধ, যেখানে এক পাশে আমি আর অন্য পাশে সেই পুরনো নাগ শিষ্য। সেই রাতে আমি মন্দিরের ভিতরকার একটা সিঁড়ি দিয়ে ঢুকেছিলাম নিচে। ধীরে ধীরে নামতে নামতে একটা পাথরে ঘর পেলাম, যার ভিতরে আছে একটা পুরনো কাঠের বেদি। তার উপরেই রাখা একটা তাম্র ফলক, তাতে ধুলো, কচুরিপানার পচা গন্ধ আর ক্ষয়ে যাওয়া লিপি। আমি মন্ত্র পাঠ করে হাত ছোঁয়ালাম ফলকে, আর মুহূর্তেই চারপাশের বাতাস বদলে গেল। সেই তাম্র ফলক থেকে বেরিয়ে এলো এক পুঁথি, আর তাতে লেখা, নাগপাশ। যে যন্ত্র একবার জাগে, সে আত্মা খুঁজে বেড়ায় সাপ হয়ে। মানুষ নয়, স্মৃতি ধরে রাখে বিষ। যক্ষের প্রতিশোধ চিরজীবী। আর ঠিক তখনই একটা কণ্ঠ ভেসে এলো, ভেজা দেওয়াল ফুঁড়ে যেন উঠে আসে কারো অতীত স্মৃতি। তুই সেই তান্ত্রিক যে এক সময় আমাদের কথা লিখেছিলি, এখন ভুলে গেছিস, তাই তো? চারপাশে কেউ নেই, কিন্তু শব্দ আসছে তাম্র ফলকের নিচ থেকেই।
এই যন্ত্র হলো নাগপাশ। তুই নিজেই তৈরি হতে দেখেছিলি। তখন তুই ছিলি ভৈরবাচার্যের তৃতীয় শিষ্য। তখন সারা দেশের যক্ষ আর নাগেদের এক সম্মিলিত সভা বসেছিল। আমরা তৈরি হয়েছিলাম এক পরীক্ষার জন্য। স্মৃতি ও বিষ, এই দুয়ের ভেতর দিয়ে আত্মার প্রকৃতি নির্ধারণ করত। এক ঝলকে দৃশ্য বদলায়। সামনে দেখতে পাই এক অমাবস্যার রাত। এক মাঠে 5টি অগ্নিকুণ্ড, আর মাঝে বাঁধা এক কিশোর। তাকে ঘিরে দাঁড়িয়ে আছে যক্ষগণ। একজন বলছেন, তোর স্মৃতি যদি তুই ত্যাগ করতে পারিস তবেই মুক্তি পাবি, নইলে তুই বন্দী হবি বিষের আবরণে, সাপের শরীরে। আবার সবকিছু মিলিয়ে যায়। আমি নিজেই ভাবতে থাকি, আমি তো সেই পরীক্ষা রেখেছিলাম পুঁথির মধ্যে, কিন্তু কি হয়েছিল তখন? কেন সব ভুলে গেছি? নাকি কেউ ভুলিয়ে দিয়েছে? ঠিক সেই সময়ই গুহার দেওয়ালে পাথরের একটা ফাঁক থেকে ভেসে আসে শুষ্ক কণ্ঠ, কিন্তু কাউকে দেখা যায় না। তুই ভুলিসনি তারানাথ, তুই পালিয়েছিলি, কারণ তুই ভয় পেয়েছিলি নিজের ভিতরের রূপ দেখে। তুই নিজেই দেখেছিলি কিভাবে আত্মা স্মৃতির সঙ্গে জড়িয়ে পড়ে বিষে। তুই চেয়েছিলি মুক্তি, তাই তুই আমাকে ফেলে চলে গেছিস। ভৈরবাচার্য, আপনি এখনো? আমি নেই, আমি আছি, কারণ নাগপাশ আমার কণ্ঠ ধারণ করে বাঁচে। তুই যদি নিজেকে রক্ষা করতে চাস তবে ফিরে যা, আর যদি জানতে চাস সত্য, তবে তোর সব স্মৃতি বিসর্জন দিতে হবে। স্মৃতি ত্যাগ মানে আত্মবিস্মৃতি। তাহলে আমি থাকবো কোথায়? স্মৃতি ত্যাগেই মুক্তি তারানাথ। না হলে একদিন তুই আয়নায় নিজেকেই চিনবি না। একদিন তুই নিজেই ফিসফিস করবি, ঠিক রাত 3 ঘটিকায়। ওম কুরকুল্লে নাগরূপিণী ধরণ্যাই নমঃ। ওম কুরকুল্লে নাগরূপিণী ধরণ্যাই নমঃ। আবার সবকিছু আগের মতো শান্ত। মাঝরাত পেরিয়ে গেছে, কিন্তু সেই গুহার ভিতরে সময় থমকে আছে। না আলো আছে, না ছায়া। শুধু একটা আয়না ফুটে উঠেছে, যার মুখ আমার দিকে ফিরিয়ে রাখা। আর তার ভিতরে আমি দেখতে পাচ্ছি নিজেকে, কিন্তু আমার মতো নয়। সে দাঁড়িয়ে আছে উলঙ্গ বক্ষ, শরীর জুড়ে সর্পিল চিহ্ন, চোখ দুটো কুয়োর মতো গভীর। আয়নার ভিতরের রূপ কাঁধ ছাকিয়ে বলে ওঠে, তার কণ্ঠ যেন আয়নার কাঁচ ফাটিয়ে বেরিয়ে আসছে। অবশেষে দেখলি তারানাথ, তুই নিজেকে তান্ত্রিক ভাবিস, অথচ নিজেরই জন্ম চিনিস না। কে তুই? আমারই প্রতিবিম্ব না আমার অতীত? আমি তুই, যখন তুই ছিলি অরুণাচল শিষ্য, যখন তুই নাগপাশ তৈরির যন্ত্র পড়েছিলি নিজের ঠোঁটে। আমি সেই রূপ যাকে তুই ভুলে গেছিস, কিন্তু নাগপাশ ভোলেনি। না, আমি মানুষ। আমি এখন তারানাথ। আমি তোর মতো হিংস্র নিঃসঙ্গ যন্ত্র নই। তোর এই মানুষ হওয়ার শখই তো আমাদের ভাঙলো। তুই পালিয়ে গেছিস, তুই চেয়েছিলি জীবন, ক্ষমা, বাঁচা, কিন্তু আমাদের বাঁচা হলো না। তুই ভুলে গেছিস নাগপাশ তোরই কণ্ঠে মন্ত্র প্রবাহ চায়। তুই ভুললে চলবে না, তুই ছিলি আমাদের ষষ্ঠ স্তম্ভ। এক ঝলকে আবার সেই ভৈরবাচার্যর গলা শোনা গেল, কিন্তু দেখা গেল না। সে স্তম্ভ যদি মন্ত্র ত্যাগ করে, যন্ত্র অপূর্ণ থাকবে। তখন আত্মা চিরবন্দী হবে স্মৃতির খাঁচায়। তখন মানব হবে বিষধর। তাহলে আমি যদি স্মৃতি বিসর্জন দিই, এই যন্ত্র বন্ধ হবে?
যদি সব ভুলে যাস, তোর অস্তিত্ব, তোর অধ্যয়ন, তোর সাধনা সব, তাহলে যন্ত্র থেমে যাবে। কিন্তু তুই কি তোর অস্তিত্ব হারাতে পারবি? তাহলে আমি কি থাকবো? আমি যদি নিজেকেই না জানি, তবে বেঁচে থাকার মানে কি? বাঁচা মানেই সব মনে রাখা নয়, কখনো কখনো হারিয়েই হয়তো বাঁচা যায়। ভেবে দেখ, তুই এই সব জেনেও কেন ফিরে আসলি এখানে? কারণ তোর ভিতরের আমি তোকে টানছিল, তুই নিজেই চেয়েছিলি ফিরে আসতে। আমি যদি ভুলে যাই, তাহলে এই গ্রাম বাঁচবে? হ্যাঁ, এবং তুই নিজেকে হারাবি, কিন্তু তোর ত্যাগেই হবে তোর প্রকৃত তান্ত্রিক রূপ। এক মুহূর্তে পুরো গুহা কেঁপে ওঠে, মাটির নিচে নাগপাশ যন্ত্র যেন রাগে থমকে ওঠে, আয়নার কাছে আঁশ উঠে আসে। আমি প্রস্তুত, নিজেকে বিসর্জন দেব, যদি তাতেই হয় মুক্তি। স্মৃতি আমার নয়, যারা বাঁচবে তাদের। নিজের কপালে আঙুল ছুঁয়ে এক মন্ত্র জপ করলাম। ওং স্মৃতিনাশায় তান্ত্রিকায় নমঃ, ওং ছিন্নমূলায় অত্তদীপায় স্বাহা। আয়না এক ঝলকে ফেটে যায়, আলো ছিটকে পড়ে চারদিকে, ছায়ার মতো সব কিছু উড়ে যেতে থাকে বাতাসে। আমার স্মৃতি নেই, কিন্তু আমি জানি আমি কিছু একটার জন্য দাঁড়িয়েছিলাম। আমি কিছু হারিয়েছি, তবে তার বদলে একটা গ্রাম পেয়েছে নিঃশ্বাস ফেলার জায়গা। এবং কেউ যেন বলেছিল, এটাই প্রকৃত তান্ত্রিকের আত্মত্যাগ। আমি জানতাম রাত শেষ হতে আর বেশি বাকি নেই, কিন্তু ভোরের আলো যে সব সময় মুক্তি আনে, এ কথা বলা ভুল। সেই রাতেই মন্দিরের মাটির নিচে আমি প্রথম অনুভব করেছিলাম যন্ত্র জীবিত হতে পারে। মাটি ফেটে সেখান থেকে উঠছে অন্ধকার ধোঁয়া, তার ভিতর থেকে বেরিয়ে আসছে সাদা ফনা ধরা সাপ, চোখে কাচের মতো হিম শীতল চাহনি। হঠাৎ বাতাসে ভেসে আসে এক কণ্ঠ, যেন ধাতব, যেন মৃত, যেন যন্ত্র নিজেই কথা বলছে। তুই ফিরে এসেছিস তান্ত্রিক। ভেবেছিলি ভুলে গেলে আমি ঘুমিয়ে থাকবো? তুই যন্ত্র, কিন্তু তোকে তৈরি করেছিল মানুষ, আর আজ আমি সেই মানুষ, তোকে থামাতে এসেছি। তুই যদি স্মৃতি বিসর্জন দিয়েছিস, কিন্তু তোর শক্তি তোকে শেষ হতে দেয়নি। এবার তুই দেখ কি হয়। সাপেরা শ্বাস নেবে প্রত্যেকটা শিশুর ফুসফুসে, তাদের ঘুমে ঢুকবে বিষের ছায়া, তাদের স্বপ্নে থাকবে শুধু ফনা। তখন আমি পাথরের ওপর দাঁড়িয়ে দুই চোখ বন্ধ করে উচ্চারণ করতে থাকি এক বিরল মন্ত্র, যা শুধুই স্মৃতিভ্রংশ ঘটায়। মন্ত্রের শব্দে বাতাস ভারী হয়ে ওঠে, মাটি কেঁপে ওঠে, যন্ত্র যেন বিভ্রান্ত হয়ে পড়ে। ওং বিবৃতি শ্রমঘাতকায় নমঃ, ওং ছায়া স্মৃতিনাশিনী কুরুকুল্লে স্বাহা। মন্ত্রের ধ্বনিতে সে ছটফট করতে থাকে, কিন্তু যন্ত্র থামে না, বরং এখন এক তীক্ষ্ণ রূপে কথা বলে ওঠে, মাটির ফাটল থেকে ধাতব কণ্ঠ। তুই যদি নিজেকে বিসর্জন দিস, তবেই এই গ্রাম বাঁচবে। তোর কণ্ঠ, তোর রক্ত, তোর স্মৃতি আমার শেষ খাদ্য। নইলে আমি রক্তে লিখব এই গ্রামের শিশুদের নাম। চারপাশ থেকে ধোঁয়ার মাঝে এক এক করে ভেসে ওঠে শিশুদের মুখ, যারা নিখোঁজ, যারা সাপ হয়ে যাচ্ছে। তারা কাঁদছে না, বরং তাকিয়ে আছে প্রশ্ন নিয়ে। আমি বুঝলাম, এ শুধু আজকের দ্বন্দ্ব নয়, এটা আমার অতীতকে মুছে ফেলার শপথ।
আজ আমি কিছু রেখে যাব না, না নাম না ইতিহাস, তবে রেখে যাব এই গ্রামের নিঃশ্বাস। এবার চূড়ান্ত মন্ত্র পাঠ করলাম। এবার কণ্ঠস্বর বদলে গেল, যেন সেই পুরনো নাগ শিষ্য আমার গলায় ফিরে এসেছে। ওং মহাশ্রিতন্ধকরায় বিসর্জিতায় নমঃ। ওং পরিচয়বিহীন ভৈরবায় তান্ত্রিকায় স্বাহা। আকাশ কেঁপে ওঠে, মাটির গর্ত থেকে আলো বেরিয়ে আসে, সাপ ধোঁয়ার মতো গলে যায় বাতাসে। এক ঝলকে দেখা যায় যন্ত্ররূপে সেই সাদা নাগ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে নিজের ভিতর থেকেই। নাগপাশের কণ্ঠ এবার একেবারে ভাঙা, মৃত্যু যন্ত্রণা ভরা। তুই তোকে মুছে ফেলেছিস, তুই নেই, কিন্তু আমি তোর মধ্যে থেকে যাব স্মৃতির ছায়ায়, স্মৃতির তারপর আমার মনে পড়ে না আমি কিভাবে ফিরলাম, কি হলো। তবে সেই গ্রাম পুরোপুরি এখন শান্ত, আমি খবর নিয়েছি। তবে এখনো মাঝে মাঝে আয়নায় তাকালে দেখি পিছনে দাঁড়িয়ে আছে একজন, চোখে সাপের ছায়া, মুখে মন্ত্রের কাঁপন। সে কি আমি, নাকি কোনোদিন সেই নাগপাশ ফিরে আসবে আমার মধ্যেই? তোমরা কি চিনতে পারবে যদি যদি আমি ভুলে যাই? আমি ভুলে গিয়েছিলাম, না আমার সাধনা নয়, মন্ত্র নয়, আমি ভুলে গিয়েছিলাম আমি কে। আর মন্দিরের কি খবর? শুনেছিলাম মাটি বন্ধ হয়ে গেছে চিরতরে, ফাটল নেই, বাতাসে এখন ধাতব গন্ধ নেই, নেই সেই ফিসফাস মন্ত্র। সাপেরা গলে গেছে ছায়ার মধ্যে, আর সেই ভয়াল নাগপাশ সে এখন আর নেই। বেশ কিছুক্ষণ সব শান্ত, ঠাকুরমশাই কিছুই বলছেন না। মনে হচ্ছে যেন তিনি কোথাও হারিয়ে গেছেন। আপনি ঠিক আছেন তো ঠাকুরমশাই? আমরা এসেছিলাম, আপনি চুপচাপ কিছু বলছেন না যে? ঠাকুরমশাই ধীরে মুখ তুললেন, কপালে ম্লান আলোর রেখা, চোখে সেই পুরনো দীপ্তি নেই। আমি ঠিক আছি, শুধু একটাই প্রশ্ন ঘুরছে মাথায়, তুমি কে? তোমার নাম কি যেন ছিল? আমি কিশোরী ঠাকুরমশাই, আপনার শিষ্য। আপনি আমাদের চিনতে পারছেন না? আপনার গল্পের সঙ্গী আমরা। গল্প? গল্প মানে স্মৃতি, আর আমি তো। তিনি হাত বাড়িয়ে পুঁথির উপর আঙুল রাখেন, কিন্তু নামটা পড়তে পারেন না। চোখে অস্থিরতা, যেন ভাষা তার কাছে অজানা হয়ে গেছে। আপনি তো নিজেই বলতেন ভয় ভুলিয়ে দেয় আর স্মৃতি মানুষকে বাঁচায়। তাই তো, কিন্তু আমি যদি সেই স্মৃতির জালে নিজেকেই ভুলে যাই, তবে আমি কি সত্যি বেঁচে থাকি? ঠাকুরমশাইয়ের ঘরের কোণে একটা পুরনো ভাঙা আয়না হেলান দিয়ে রাখা। হঠাৎ বাতাসে তার কাঁচ কেঁপে ওঠে। আমি আর কিশোরী পিছনে তাকাই। আয়নায় এক ঝলক দেখা যায় এক ভিন্ন ঠাকুরমশাইকে, চোখে সাপের ছায়া, কপালে রক্ত চিহ্ন, এবং মুখে সেই পুরনো বিকল্প সত্তার শান্ত অথচ শীতল হাসি। ঠাকুরমশাই আয়নার দিকে এগিয়ে যান, কিন্তু আয়নায় এখন শুধু তার নিজের বর্তমান মুখ, শান্ত নিস্তেজ। কেউ যেন বলেছিল, সব ভুলে গেলেই মুক্তি।
কিন্তু আয়না ভোলে না। আয়না জানে আমি একদিন কে ছিলাম, আর যদি কোনোদিন কোথাও ওই আমি আবার ফিরে আসি, আমি তারানাথ হয়তো ছিলাম এক তান্ত্রিক, এক যন্ত্রকার, এক পাপ স্মৃতির ধারক। আজ আমি কে জানি না, তবে জানি আমি ফিরিনি। আমি থেকে গেছি এই ঘরের আয়নায়, এই গ্রামের বাতাসে, আর তাদের হৃদয়ে যারা ভয় পেত কিন্তু বিশ্বাস রাখতে শিখেছে।